প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো সেইটা হচ্ছে লেসন 1 এর দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স এর কিছু প্রশ্ন। তো ইতোপূর্বে আমি তোমাদের এই প্যাসেজটির বাংলা অর্থ সহকারে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওর লিংকটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং তুমি যদি চাও চ্যানেল থেকে গিয়েও প্লেলিস্ট চেক করার মাধ্যমে এই ভিডিওটি দেখে আসতে পারবে। সো আজকে আমি তোমাদের জন্য এই অ্যাক্টিভিটি সি, তো সি এর আলোকে যে প্রশ্নগুলো থাকবে তো সেই প্রশ্নগুলো দেখিয়ে দেব এবং এর পরবর্তীতে তোমাদের যে ডি এর এই যে একটি শর্ট, তো ফিল ইন দ্য গ্যাপ, এইটিরও উত্তর আমি দেখিয়ে দেব এবং এর পরবর্তীতে তোমাদের এই যে ডি এর যে একটি ডিবেট অর্থাৎ একটি বিতর্ক প্রতিযোগিতা আছে, তো এইটিও আমি দেখিয়ে দেব। তাহলে চলো মূল ভিডিওটি শুরু করি। সো ফার্স্টে বলা হচ্ছে ask and answer the following questions in pairs, অর্থাৎ নিচের প্রশ্নগুলো জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর করো। সো এক নম্বর প্রশ্নে বলা হচ্ছিল what does Meherjan use to make fire for cooking for meals? তো মিলস মানে হচ্ছে নাস্তা করা বা খাবার তৈরি করা। মেহেরজান কি দিয়ে রান্নার জন্য আগুন জ্বালায়? তো উত্তরটি হবে Meherjan likely uses available materials such as wood or other combustible items found in her environment to make fire for cooking. সো তোমাদের বোঝার সুবিধার্থে আমি বাংলা দিয়ে রেখেছি, তোমরা চাইলে এখান থেকেও সঠিক বাংলাটি দেখে নিতে পারবে। তো মেহেরজান সম্ভবত তার পরিবেশে পাওয়া গাছ অথবা অন্যান্য জ্বালানি বস্তু ব্যবহার করেও রান্নার জন্য আগুন জ্বালাতো। সো 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে what property did Meherjan lose due to river erosion? তো রিভার এরোজন শব্দের অর্থ হবে নদী ক্ষয় বা নদী ভাঙন। তো নদী ভাঙনে মেহেরজান কি সত্তা হারিয়েছে, অর্থাৎ মেহেরজান কি ধরনের সম্পত্তি হারিয়েছে? সো উত্তরটি হবে মেহেরজান লস্ট হার অ্যারেবল ল্যান্ড, হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড ব্যাম্বু বুশ ডিউ টু রিভার এরোজন। তো মেহেরজান নদী ভাঙনের কারণে তার ফসলযোগ্য জমি, বাড়ি, গাছপালা, শাকসবজির বাগান এবং বাঁশের ঝোপ হারিয়েছে। তো 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি? তো তুমি কি মেহেরজান সম্পর্কে বা মেহেরজানের পরিবারের সম্পর্কে জানো? মেহেরজান once had a happy family but lost her husband and other family members to disease caused by hunger and poverty. তো মেহেরজানের একটি সুখী পরিবার ছিল, কিন্তু ক্ষুধা ও দারিদ্রতার কারণে সে তার স্বামী এবং অন্যান্য পরিবারের সদস্যদের হারিয়েছে। এবার বলা হচ্ছে in which season is river erosion most likely to occur? তো কেমন মৌসুমে বা কোন মৌসুমে নদীর ইরোজন সবচেয়ে বেশি ঘটে, অর্থাৎ নদী ক্ষয় বেশি হয়? তো উত্তরটি হবে river erosion is most likely to occur during the monsoon season, অর্থাৎ বর্ষা মৌসুমে নদী ক্ষয় বেশি ঘটে। 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে why is the phrase greedy যমুনা used to describe the river? সো এখানে গ্রিডি যমুনা বলতে সর্বনাশা যমুনা বা লোভী যমুনাকে বোঝানো হচ্ছে। তো লালসাময় যমুনা বা লোভী যমুনা এই বাক্যটি কেন নদীর বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে the phrase greedy যমুনা is used to describe the river because it aggressively erodes land and property, taking away everything in its path, reflecting the destructive impact of the river on people's lives. তো এখানে সর্বনাশা নদী কথাটি বলতে ব্যবহৃত হয় কারণ এটি আক্রমণাত্মকভাবে জমি ও সম্পত্তি ভাঙা চুক্তি করে, মানে জমি এবং সম্পত্তি নিয়ে যায়, এর পথে পড়া সবকিছু নিয়ে যায় যা মানুষের জীবনে নদী ধ্বংসাত্মক প্রভাব প্রতিফলিত করে। এরপরে 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে what greed do you notice in the description? তো বর্ণনায় তুমি এই লালসার বা লোভী বলতে কি লক্ষ্য করো? তো উত্তরটি হবে the greed highlighted in the description refers to the relentless and
destructive nature of the river, which consumes land and homes, leaving people like Meherjan in despair and poverty. তো বলা হচ্ছে বর্ণনায় এই সর্বনাশা নদীর নির্লস ও ধ্বংসাত্মক প্রকৃতির দিকে ইঙ্গিত করে, যা জমি ও বাড়ি ভেঙে ফেলে, মেহেরজানদের মতো মানুষকে হতাশা ও দারিদ্র্যে ফেলে দেয়। সো এখন আমরা তোমাদের এই ডি এর যে অ্যাক্টিভিটি রয়েছে এটি আমরা দেখে নেব। সো ডি অ্যাক্টিভিটি বলা হচ্ছে কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজানস লাইফ উইথ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ফ্রম দ্য বক্স। অর্থাৎ তোমরা এই যে একটি বক্স দেখতে পেলে, তো এই বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে তোমাদের এই যে ফিল ইন দ্য গ্যাপ, এই ফিল ইন দ্য গ্যাপ গুলো পূরণ করতে হবে। সো ফার্স্টে আমরা এই শব্দগুলো অর্থ জেনে নেব। তো ভিকটিমস মানে হচ্ছে শিকারী, এফেক্ট মানে প্রভাবিত, ক্লোজ টু মানে কাছে, স্লাম ডিওয়েলার মানে বস্তিতে বাসকারী, হোমলেস গৃহহীন, থ্রেটস মানে হুমকি, এক্সাম্পল উদাহরণ, ডিউ টু কারণ, শর্টেজ অফ ফুড খাবারের সংকট, অন লাক। সো স্টুডেন্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটি উত্তরের বা প্রত্যেকটি ফিল ইন দ্য গ্যাপের জায়গায় রেড বোল্ড করে রাখলাম। তোমরা চাইলে এখান থেকে উত্তরটিও স্ক্রিনশট দিয়ে নিতে পারবে। তো বলা হচ্ছে মেহেরজান ইজ আ ট্রাফিক্যাল স্লাম ডিওয়েলার, ওম্যান হু লিভস ইন আ স্লাম। তো মেহেরজান হলো একজন ভৌগোলিক বসবাসকারী মহিলা যিনি বস্তিতে বসবাস করেন। She lost her shelter and properties due to the erosion of the river Jamuna. তো বলা হচ্ছে তিনি তার বসতবাড়ি হারান এবং সম্পত্তিও হারান এই যমুনা নদীর ক্ষয়ের কারণে। She also lost her family, সে আরো তার পরিবারকেও হারান। Her husband had died of diseases caused by poverty and shortage of food. তার হাজব্যান্ড মারা যান এই খাবারের সংকট এবং দারিদ্রতা অভাবজনিত রোগের কারণে। Now she is only a victim. এখন সে একাই এই সমস্যার শিকার। So victim মানে হচ্ছে শিকার। Like Meherjan, there are many people who have become the victims of the river erosion. তো বলা হচ্ছে মেহেরজানের মতো সেখানে অনেক মানুষজন রয়েছে যারা এই নদী ক্ষয়ের শিকার হয়েছে। সেগুলো বলা হচ্ছে river erosion is still causing threats to the lives and properties of thousands of people. So নদী ভাঙন বা নদী ক্ষয় এখনো হাজার হাজার মানুষের সম্পত্তি এবং বসবাসের ওপর হুমকি সৃষ্টি করছে। People living close to the rivers are the most likely victims of the river erosion. So বলা হচ্ছে যারা এই নদীর কাছে বসবাস করে থাকে তারা এই নদী ভাঙনের সবচেয়ে বেশি শিকার হন। Each year about 1 lakh people become homeless due to the river erosion in Bangladesh. So বলা হচ্ছে প্রতি বছর প্রায় 1 লাখ মানুষ এই নদী ভাঙনের ফলে বাংলাদেশে নদী ভাঙনের ফলে গৃহহীন হচ্ছে। Meherjan's life is just one example of how climate change affects the real lives of thousands of people. So বলা হচ্ছে মেহেরজানের জীবন হলো একটি উদাহরণ স্বরূপ যেটা জলবায়ু পরিবর্তনের হাজার হাজার মানুষের জীবনে প্রভাবিত করে। সো এই হচ্ছে তোমাদের ফিল ইন দ্য গ্যাপের উত্তর। এবার আমরা দেখব তোমাদের পরবর্তী বিষয়টি। সো এখন বলা হচ্ছে এই যে তোমাদের যে অ্যাক্টিভিটি ই, তো ই এর কাজ হচ্ছে ডিবেট ফ্রম 2 গ্রুপস অফ 3 or 4, অর্থাৎ 3 বা 4টি দলের একটি গ্রুপ তৈরি করো। ডিসাইড হুইচ গ্রুপ উইল স্পিক ফর বা এগেইনস্ট দ্য মোশন গিভেন বিলো। তারপরে একটি বিষয় নির্বাচন করবা, তো সেই নির্বাচনের তো সেই বিষয়ের পক্ষে অথবা বিপক্ষে কারা কথা বলবে। ইন ইউর গ্রুপ, তোমার গ্রুপে ফার্স্ট প্রথমত তোমার গ্রুপে ডিসকাস অ্যান্ড নোট ডাউন 5 or 6 পয়েন্টস টু সাপোর্ট অর অপোজ দ্য মোশন। তারপর তুমি তোমার সেই বিষয়ের উপর ডিসকাস করার জন্য 5 বা 6টি পয়েন্ট করবে। দেন
select the speaker from each group to start the debate. তারপরে একজন নির্বাচক থাকবে যিনি মূলত এই ডিবেটটা শুরু করার জন্য প্রত্যেক গ্রুপ থেকে একজন করে স্পিকার বা বক্তা নির্বাচন করবে। সো তোমাদের বিষয়টি এখানে দেওয়া আছে, সেটি হচ্ছে মোশন নামে, মোশন মানে বিষয়। Humans can do anything to control the course of nature. অর্থাৎ মানুষ সবকিছু করতে পারে, প্রকৃতির নিয়ন্ত্রণ করতে পারে না। সো এটির উত্তর আমরা এখন দেখে নেব। সো তোমাদের সুবিধার্থে আমি মূলত দুইটি গ্রুপে ভাগ করে উত্তরটি করলাম। তো গ্রুপ এতে বলা হচ্ছে ফর দ্য মোশন হিউম্যানস ক্যান কন্ট্রোল নেচার, অর্থাৎ মানুষ প্রকৃতির এই নিয়ন্ত্রণ করতে পারে না, বা প্রকৃতির যে নিয়ম কানুন তো সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। তো সেই বিষয়টির পক্ষে যুক্তি হচ্ছে এক নম্বর, নেচারস পাওয়ার। Natural forces like storms are stronger than human efforts to stop them. অর্থাৎ প্রাকৃতিক শক্তিগুলি যেমন ঝড় মানুষের প্রতিরোধের চেয়ে শক্তিশালী। এরপর বলা হচ্ছে ডিজাস্টার হ্যাপেন, অর্থাৎ বিপর্যয় ঘটা। No matter what we do, we can't prevent earthquakes or hurricanes. আমরা যাই করি না কেন আমরা ভূমিকম্প বা হ্যারিকেন প্রতিরোধ করতে পারি না। তো এটি হচ্ছে প্রকৃতির পক্ষে যুক্তি, বা মানুষ যা করতে পারে না সে বিষয়ে যুক্তি। আনপ্রেডিক্টেবল চেঞ্জেস, অর্থাৎ বলা হচ্ছে যে কর্মের অনিশ্চিত পরিবর্তন। নেচার চেঞ্জেস আনপ্রেডিক্টেবলি লাইক ডিজিজ or animal migrations that we can't control. তো প্রকৃতির অপ্রত্যাশিতভাবে পরিবর্তন, যেমন রোগ বা প্রাণীদের অভিবাসন, যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তো এরপর বলা হচ্ছে consequence of actions, অর্থাৎ কর্মের পরিণতি। Human actions can make things worse, like pollution, not better. মানুষের কর্মগুলি পরিস্থিতি খারাপ করতে পারে, যেমন দূষণ। সেটা বলা হচ্ছে হিস্টোরিক্যাল এক্সাম্পলস, অর্থাৎ ঐতিহাসিক উদাহরণ সমূহ হচ্ছে events like volcanic eruptions show that nature does what it wants regardless of human inventions. অর্থাৎ আগ্নেয়গিরির ফেটে পড়ার মতো ঘটনা যেগুলো মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। অর্থাৎ এমন বিষয় বোঝানোর ক্ষেত্রে প্রকৃতি যা চায় তা করে, মানুষের হস্তক্ষেপ নির্বিশেষে, অর্থাৎ মানুষ এগুলো করতেই পারবে না বা নিয়ন্ত্রণ করতে পারবে না। তো এরপর দেখবো যে এই মোশনটির পক্ষে যে বিতর্ক বা বিপক্ষ যে যুক্তি, তো সেইটা আমরা এখন দেখে নেব। সো মোশনটির পক্ষে বিপক্ষে যুক্তি হচ্ছে মানুষ প্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারে। তো এইটির বিষয়ে যুক্তি হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট বা সম্পদ ব্যবস্থাপনা, যেমন humans can manage forest and water to support life and prevent shortages. অর্থাৎ মানুষ বন এবং জঙ্গল পরিচালনা করতে পারে জীবন সমর্থন ও সংকট রোধ করার জন্য। হ্যাঁ, এটির মাধ্যমে মানুষ প্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারে। এরপর বলা হচ্ছে সেফটি মেজার্স, অর্থাৎ নিরাপদ ব্যবস্থা। We can prepare for disaster with early warning systems, saving lives. আমরা প্রাকৃতিক দুর্যোগের জন্য পূর্বাভাস ব্যবস্থা তৈরি করতে পারি, জীবন বাঁচাতে পারি। তো এটির মাধ্যমেও কিন্তু মানুষ প্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারে। তো এরপর বলা হচ্ছে জেনেটিক মডিফিকেশনস, অর্থাৎ জিনগত যে পরিবর্তন, এটির মাধ্যমে মানুষ এই প্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারে। যেমন সায়েন্টিস্ট ক্যান চেঞ্জ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস টু মেক দেম বেটার ফর আওয়ার নেটস। তো বিজ্ঞানীরা আমাদের চাহিদা অনুযায়ী গাছ ও প্রাণী পরিবর্তন করতে পারে। তো এরপর বলা হচ্ছে ফাইটিং ক্লাইমেট চেঞ্জ, তো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার মাধ্যমে মানুষ প্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারে। যেমন we can use clean energy and recycle to help the planet. বলা হচ্ছে আমরা পরিকল্পনার জন্য পরিষ্কার শক্তি এবং পুনর্ব্যবহার করতে পারি। সো লাস্ট ওয়ান হচ্ছে রেস্টোরিং নেচার বা প্রকৃতি পুনরুদ্ধারের মাধ্যমে, যেমন people work to fix damaged environments like rivers and planting trees. তো মানুষ ক্ষতিগ্রস্ত পরিবেশকে ঠিক করতে কাজ করে, যেমন নদী পরিষ্কার করা এবং গাছ লাগানো। তো এর মাধ্যমেও মানুষ প্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারে। সো এ হচ্ছে তোমাদের এই মোশনটির পক্ষে এবং বিপক্ষে যুক্তি। তো এইভাবে তোমরা উত্তরটি করলেই হয়ে যাবে। সো ডিয়ার স্টুডেন্টস, এ হচ্ছে তোমাদের মতো ইয়ের কাজ।
তো ভিডিওটি কেমন হলো সেটি অবশ্যই কমেন্টে জানাবে, এবং তুমি যদি এই ভিডিওটি প্রথমবার দেখো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো লেসন 2 এর যে এনভায়রনমেন্টাল পলিউশন নামে যে বিষয়গুলো থাকবে, তো সেই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী পার্টে হাজির হব শীঘ্রই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।